5টি গল্প। প্রতিটি গল্পই যেন ভবিষ্যতের জাপানের একটি জানালা। আজ থেকে ঠিক 10 বছর পর কেমন হবে জাপান? তরুণরা কোথায় দাঁড়াবে? বৃদ্ধরা কেমনভাবে বাঁচবে? প্রযুক্তি, একাকিত্ব, ভালোবাসা আর বাস্তবতার এই মিশ্রণ জগতে তারা কিভাবে জীবন চালাবে, ঠিক সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পে। একদিকে ভবিষ্যতের এক ঝলক, অন্যদিকে আমাদের বর্তমানের এক সতর্কবার্তা। এই গল্পগুলো দেখায় মানুষের অনুভূতি বদলায় না, কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায় তাদের জীবনধারা, সিদ্ধান্ত আর সম্পর্কের মানচিত্র। আজ আমরা যে পথে হাঁটছি, হয়তো আগামী 10 বছরে সেটারই প্রতিফলন দেখব এই গল্পগুলোর মাধ্যমে। তাই দেরি না করে চলুন দেখে নেই 1918 সালে মুক্তিপ্রাপ্ত 10 ইয়ার্স জাপান মুভির এক্সপ্লেনেশন। প্রথম গল্প প্ল্যান 75। জাপানের জনসংখ্যা ও কল্যাণ সংস্থার একটা নতুন স্কিম চালু করেছে, যেখানে 75 বছর বয়সী বৃদ্ধদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এই স্কিমটার নাম দেওয়া হয়েছে 75 প্ল্যান। আর সরকার থেকে এই প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয় অফিসার মিস্টার ইটালিকে। তো মিস্টার ইটালি তার দায়িত্ব অনুযায়ী 75 বছর বয়সের বেশি বৃদ্ধদের নিয়ে একটা হল রুমে দাঁড়িয়ে থাকে। তাদেরকে এই স্কিম সম্পর্কে যাবতীয় সবকিছু বুঝিয়ে বলে। প্রেজেন্টেশন শেষ হলে ইটালি সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, আপনারা কি সবাই এই স্কিম সম্পর্কে বুঝতে পেরেছেন? কারোর কি এই বিষয়ে কোনো প্রশ্ন জানার আছে? থাকলে আপনারা আমাকে একে একে প্রশ্ন করতে পারেন। তো আশ্চর্যজনকভাবে দেখা যায় কেউ তাকে কোনো প্রশ্ন করে না, তার কথায় কোনো উত্তর দেয় না। মূলত প্রেজেন্টেশন শেষে কারোর কাছে কোনো প্রশ্নই ছিল না। সকলের চোখে শুধু এক অদ্ভুত রকমের হতাশা কাজ করছিল। তারা এখন দাঁড়িয়ে আছে মৃত্যুর একদম কাছাকাছি। তাদেরকে খুব দ্রুতই মারা যেতে হবে, আর তাদের জীবনটা কিভাবে শেষ হবে তা নিয়ে আজকের এই আসর জমিয়েছে। 75 বছর বয়সী যারা কিনা খুব দ্রুতই তাদের বয়স শেষ করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে মৃত্যুর সুবিধার সম্পর্কেও এই স্কিমে বোঝানো হয়। যারা এই সংস্থার সঙ্গে আজকে থেকে যুক্ত হবে, তাদের আর কোনো বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। মৃত্যুর আগ পর্যন্ত তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা সরকারি এই সংস্থাটাকে করে দিবে। তাদের যখন যা প্রয়োজন হবে, ওষুধপত্র, চিকিৎসা, খাবার দাবার, পোশাক সবকিছুই তারা ব্যবস্থা করবে। তাছাড়াও তাদের প্রত্যেককে 1 লাখ করে টাকা দেওয়া হবে, আর এই টাকাটা তারা তাদের যা মন চায় সেই হিসেবে খরচ করবে। এই টাকার হিসাব তাদের থেকে নেওয়া হবে না, কখনো জিজ্ঞাসা করা হবে না তারা কোন কাজে টাকাটা খরচ করেছে। তাছাড়া তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তাদের মৃত্যুতে কোনো কষ্ট হবে না, কারণ তাদের কানের নিচে একটা সাদা পট্টি লাগানো হবে, যাতে করে তার শান্তিতে ঘুম চলে আসবে। আর এইভাবে ঘুমের ভেতর তার মৃত্যু হয়ে যাবে। কখন তার মৃত্যু হবে সে বুঝতেই পারবে না। সেই সাথে এই যন্ত্রণাদায়ক পৃথিবী থেকে সে চিরতরে মুক্তি পেয়ে যাবে। তো যাই হোক, এই সুযোগ সুবিধা শুধু তার মৃত্যু পর্যন্তই নয়, বরং মৃত্যুর পরও তাদের বেশ কিছু দায়িত্ব পালন করা হবে। তাদের শেষকৃত্য পর্যন্ত যাবতীয় খরচ বা যাবতীয় কার্যাবলী এই সংস্থাই করবে। তবে শর্ত একটাই, এই সংস্থা যে নির্ধারিত একটা তারিখ ধরে দেবে, সেদিনে এই বৃদ্ধ লোকদের স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। তো দেখা যায় মানুষের জীবনের বিনিময়ে অনেকেই এই সুযোগ সুবিধা আর টাকা নিতে রাজি হয় না, কারণ সবার কাছে তার জীবনটা প্রিয়। কেউ মারা যেতে চায় না, তাই তারা এই সংস্থার অফার ফিরিয়ে দিয়ে চলে যায়। তবে যারা নিতান্ত অসহায়, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তারা এক প্রকার বাধ্য হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়। এদিকে অফিসার ইটালিকে সংস্থা থেকে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দেয়, এসব বয়স্ক লোক আমাদের দেশের কোনো কাজে আসবে না। তারা যতদিন বেঁচে থাকবে শুধু বোঝাই বাড়াতে থাকবে। যদি এরা মারা যায় তাহলে এই দেশের উন্নয়ন হবে। খামোখা তাদের বাঁচার কোনো অধিকার নেই, বরং তারা বেঁচে থাকলে এই পৃথিবীর সবকিছু ধ্বংস হতে থাকবে। তাদের পিছনে মানুষের এক্সট্রা সময় যাবে, অক্সিজেন যাবে, খাবার যাবে, তাদের প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি। তাই এসব ওনাদের পিছনে খরচ না করে ওই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা যাবে। ইটালিকে আরো বৃদ্ধ লোককে এই সংস্থায় আনার জন্য প্রেসার দেওয়া হয়। দেশ কতটা স্বার্থপর হলে এমন চিন্তা ভাবনা করে। এই কাজটা করতে ইটালির একটুও ভালো লাগে না, মন থেকে এই কাজটা করার জন্য সায় দেয় না। অন্যদিকে দেখা যায় এই ঘটনা শুধু কয়েকজনের সাথেই ঘটেছে তাই নয়, স্বয়ং অফিসার ইটালির ঘরেও ঘটেছে। ইটালির ওয়াইফ প্রেগনেন্ট, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এই সময় ইটালির ওয়াইফ অফিসেও যেতে পারে না।
তাছাড়া সরকার থেকে বিনা খরচে বয়োজ্যেষ্ঠদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাদের ঘরে নোটিশ পাঠানো হয়েছে 75 প্ল্যানের। কারণ ইটালির শাশুড়ির ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার রোগ আছে, তার বয়স হয়েছে এবং তার চিকিৎসার খরচ এখন আর সরকার দেবে না। তাছাড়া বাচ্চা কাচ্চা হলে তাদের খরচ বাড়বে। আর এখন ইটালির ওয়াইফও কোনো কাজও করতে পারছে না। এই অবস্থায় শাশুড়িকে দেখাশোনা করতে পারছে না। সবকিছু মিলিয়ে তারা এই 75 প্ল্যানের চুক্তিপত্রে সাইন করার জন্য রাজি হয়ে যায়। কারণ এই কাজ করলে ইটালির পুরো পরিবার সরকার থেকে অনেক টাকা পাবে, আর আপাতত সরকারিভাবে তার শাশুড়ির চিকিৎসাও হবে। তো যাই হোক, এইভাবে 1 মাস পার হয়ে গেলে যে বৃদ্ধ লোকেরা স্বেচ্ছায় 75 প্ল্যানের চুক্তিতে স্বাক্ষর করেছিল তাদের মৃত্যুর দিন চলে আসে 24 ডিসেম্বর। তারা এই সংস্থার পলিসি অনুযায়ী স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। তো শেষ দিন দেখা যায় ইশিকা নামের একজন মৃত্যুবরণ করার জন্য রেডি হলে ইতালি তাকে এইভাবে চলে যেতে দেখে অনেক কষ্ট পায়। কারণ ইশিকা খুব ভালো ছিল, তাই ইটালি এসে তাকে টাকা আর ওষুধপত্র সবকিছু বুঝিয়ে দেয়। আর এসব কিছু দেখে ইশিকা জোরে জোরে হাসতে থাকে। কারণ এখন তার এই টাকা দিয়ে সে কি করবে? তার তো কেউ নেই, এই টাকাটা কোনো কাজেই আসবে না। শুধু তাই নয়, এদিকে শহরের সবাই সরকারের এই অদ্ভুত রকম আজব পলিসিটাকে সাদরে গ্রহণ করতে শুরু করে। তারা এই পুরো প্রসেসটাকে সাধারণ আর কল্যাণকর বলে মনে করছে। কিছুদিন পর ইটালির একটা ছেলে হয়, আর এইভাবেই তারা ছেলেকে মানুষ করতে থাকে। কয়েক বছর পর ছেলেটা একটু বড় হলে ইটালিরা চায় তাদের থাকার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করতে, তাদের জন্য জায়গা কিনে বড় বাড়ি বানাতে। তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল তাদের কাজ এখন ভালোই চলছে, অর্থাৎ তারা 75 প্ল্যানে অনেক মানুষকে আনতে পারছে। তবে এসব কিছুতে ইটালির মন ভীষণ খারাপ, কারণ কিছু বৃদ্ধ লোকের প্রাণের বিনিময়ে আজ তাদের আনন্দের রাজপ্রাসাদ তৈরি হচ্ছে। দ্বিতীয় গল্প, যুগ পরিবর্তন হওয়ার সাথে সাথে সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগছে। সবাই আধুনিক হয়েছে, সেখানে শিক্ষা ব্যবস্থাতেও পেয়েছে প্রযুক্তির ছোঁয়া। তো দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের মাথার উপরে ডান চোখের পাশে এক ধরনের ইলেকট্রিক ডিভাইস লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টের ওপর সবসময় নজর রাখা হতো। কখন একটা বাচ্চা ঘুমায়, কখন খাওয়া দাওয়া করে, কি পরিমাণে পড়াশোনা করে, সবকিছু বড় বড় টাওয়ারের সাথে এই ডিভাইস কানেক্ট করা হয়েছে। শুধু তাই নয়, এই স্কুলের স্টুডেন্টদের কোনো টিচার পড়ায় না, বরং তাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট দিয়ে পড়ানো হয়। বাচ্চাদের সবসময় শেখানো হয় তারা যেন সময় নষ্ট না করে। আর ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয় তারা বড় হয়ে কে কি হবে, কে কি পেশাকে বেছে নিবে। কেউ রেলওয়েতে ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, সরকারি চাকরির জন্য তাদেরকে কি পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষাগুলোর প্রস্তুতি কিভাবে নিতে হবে। এখানে বাচ্চাদেরকে তাদের ইচ্ছায় নয়, বরং তার বাবা মার ব্যাকগ্রাউন্ড দেখে পড়াশোনা করানো হয়। ডক্টরের বাচ্চাকে ডক্টরি পড়ানো হয়, ইঞ্জিনিয়ারের বাচ্চাকে ইঞ্জিনিয়ারিং করানো হয়। এছাড়া তারা আর কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ এই বাচ্চাদেরকে পুরোপুরি রোবট নিয়ন্ত্রণ করে রাখে। তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কখনো কোনো কিছুই করতে পারে না। তো এইসব বাচ্চাদের মধ্যে একটা বাচ্চাকে দেখা যায় যার নাম ইয়ামা। সে অন্যান্য বাচ্চাদের থেকে কিছুটা আলাদা, কারণ তার বদ্ধ কারাগারের মতো জীবন কখনো পছন্দ না। আর এই পড়ানোর স্টাইলও তার মনে বসে না। দেখা যায় ইয়ামা তার ক্লাস ফাঁকি দিয়ে এখানে রাখা একটা ঘোড়া রকিকে দেখার জন্য সবসময় ছুটে যায়। রকির সঙ্গে খেলা করে তার বেশ ভালো লাগে। মূলত এই ঘোড়াটা বেশ কিছুদিন ধরে অসুস্থ, কিছুই খায় না। আর এসব কিছু দেখে ইয়ামার মন খারাপ। তবে রকিকে দেখতে গেলে টিচাররা ইয়ামাকে কয়েকবার জোর করে ক্লাসরুমে ধরে নিয়ে আসে। এরপরে যখন ইয়ামা রকিকে দেখার জন্য ছুটে আসতো, তখন তার মাথায় থাকা যন্ত্রটাই বারবার ইয়ামাকে ওয়ার্নিং দিত। কিন্তু ইয়ামা এই বিষয়গুলোতে তেমন একটা মাথা ঘামাতো না। সিগন্যালকে ইগনোর করে সে রকির সঙ্গে খেলা করতে গেলে হঠাৎ করে তার মাথায় তীব্র ব্যথা হতে শুরু করে, আর সে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে ওঠে। মূলত তার মাথায় দেওয়া সেন্সরে জোরে সাইলেন্ট বেজে ওঠে। এতে তার মাথায় ব্যথা শুরু হতে শুরু করে, আর এটা সে সহ্য করতে না পেরে চিৎকার করছিল। এই যন্ত্রের মধ্য দিয়ে সকল স্টুডেন্টদের এভাবে নিয়ন্ত্রণ করা হতো। কেউ যদি কখনো মারামারি বা ঝামেলাও করত নিজেদের ভেতর, তাহলে ওই যন্ত্রের মাধ্যমে সিগন্যাল পাঠানো হতো। পরবর্তীতে পরীক্ষার খাতায় তাদের এই হিসাবে ভালো আচরণ করার জন্য মার্ক কমিয়ে দেওয়া হতো। একদিন ইয়ামা প্রিন্সিপালের রুমের পাশ থেকে হেঁটে আসার সময় শুনতে পায় এই ঘোড়াটার ওপর মানুষের বাইপাস সার্জারি
তাড়াতাড়ি করে টেস্ট করা হচ্ছে। আর সেখান থেকে সুস্থ ঘোড়াটা এখন অসুস্থ হয়ে গিয়েছে। এখন ঘোড়া খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ঘোড়াটা আর কিছুদিন বেঁচে থাকবে, তাই তাকে খুব দ্রুতই ওষুধ দিয়ে মেরে ফেলা হবে। অহেতুক ঘোড়াটাকে বাঁচিয়ে রেখে তাদের কোনো লাভ নেই। এ কথাগুলো আড়াল থেকে শুনে ইয়ামা অনেক কষ্ট পায়, যার কারণে ইয়ামা দৌড়ে সোজা রকির কাছে চলে আসে এবং পাশ থেকে একটা হাতুড়ি খুঁজে বের করে রকির ঘরের দরজার তালা ভাঙার অনেক চেষ্টা করে। ইয়ামা এমন আচরণ করায় তার মাথার এই যন্ত্রে বারবার সিগন্যাল আসতে শুরু করে। এতে তার মাথা ব্যথা হয়, কিন্তু এতে ইয়ামা হার মানে না। সে যে করেই হোক রকিকে এখান থেকে বাঁচাতে চায়। এমন সময় সেখানে আরো 2টা বাচ্চা আসে এবং ইয়ামাকে জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন? তখন ইয়ামা এই বাচ্চাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। বাচ্চা দুটো ছিল ইয়ামার বন্ধু। এই কথাগুলো জানার পর এই বাচ্চা দুটো ইয়ামাকে সাহায্য করতে চায়। তারাও তাদের সর্বোচ্চ দিয়ে এই সেলে তালা ভেঙে রকিকে এখান থেকে বের করে দিতে চায়, যাতে টিচাররা রকিকে মারতে না পারে। আর একটা পর্যায়ে গিয়ে তারা অনেক চেষ্টা করার পর তালা ভাঙতে সক্ষম হয়। এরপর রকিকে সেখান থেকে তারা বাইরে বের করে দেয়। রকি এখান থেকে ছাড়া পেয়ে খুব জোরে জোরে দৌড়ে পালিয়ে যেতে থাকে। রকির পেছন পেছন এই 3 বাচ্চাও দৌড়াতে থাকে। আজ রকি ছাড়া পেয়ে নরম ঘাস খায়, নদীর পানি খায়। সে আজ মুক্ত। তবে রাত হতে না হতেই রকি ওই জঙ্গলের ভেতর মারা যায়। আর রকির এমন মৃত্যুতে 3টি বাচ্চাই অনেক কষ্ট পায়। তখন তারা রকিকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তবে তারা জীবন থেকে চরম একটা শিক্ষা পায়। তৃতীয় গল্প। মাইতা নামের একজন স্টুডেন্টকে দেখানো হয় যে তার বাবার সঙ্গে বেড়ে উঠেছে, কারণ ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছে। তার মা দেখতে কেমন ছিল, তাকে কেমন আদর করত, তার কোনো কিছুই মনে নেই। এখন মাইতা অনেক বড় হয়েছে। আজ মাইতার বাবা লাঞ্চ নিয়ে অফিস থেকে বের হচ্ছিল। তবে সে তার মেয়েকে কিছু বলতে চায়। অনেকদিন ধরেই সে ভাবছে সে তার মেয়েকে একটা কথা বলবে, কিন্তু সাহস করে বলে উঠতে পারে না। মূলত মাইতার বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়। তার অফিসের একজন কলিগকে তার ভীষণ ভালো লাগে। তারা দুজনকেই বিয়ে করতে চায়, কিন্তু বাড়িতে তার বাবা এই বিষয়টা মাইতাকে বলতে পারে না, কারণ মাইতাকে বললে সে কিভাবে রিয়েক্ট করবে এই বিষয় ভেবে। ছোটবেলা থেকে সে মাকে ছাড়া বড় হয়েছে। তবে মাইতার বাবা আজ অনেক সাহস করে তার মেয়েকে এই বিষয়টা বলে দেয়। সে বলে, চলো আমরা একসঙ্গে বাইরে ডিনার করি, সঙ্গে তোমার আন্টি মহিতা থাকবে। এ কথা শুনে মাইতাও কোনো কিছু না ভেবে তার বাবার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এতে মাইতার বাবাও ভীষণ খুশি হয়। তবে মাইতার বাবার অফিসে যাওয়ার পর হঠাৎ করে মাইতা ভীষণ মন খারাপ করে আর তার মায়ের কথা ভাবতে থাকে। এরপর সে তার মায়ের রেখে যাওয়া সমস্ত পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করে সেখানে একটা ডেটা কার্ড পায়। আর এই কার্ডটা নিয়ে মাইতা তার বন্ধুর সঙ্গে দেখা করে এবং এই কার্ডে কি আছে এবং তার মা সম্পর্কে যাবতীয় সব তথ্য জানতে চায়। তার বাবা এখন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে মাইতা খুশি। তবে তার মার সম্পর্কে তার জানার কৌতূহল অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া 2 বছর পর পড়াশোনার জন্য মাইতা বাইরে চলে যাবে। তখন তার বাবা পুরোপুরি একা হয়ে যাবে। এখন যদি তার বাবা একটা বিয়ে করে, তখন অন্তত তার বাবাকে দেখার মতো একটা লোক হবে। তো যাই হোক, এরপর তারা অনেক চেষ্টার পর মায়ের ডেটা কার্ডটা ওপেন করতে পারে। আর সেখানে থাকা তার মায়ের বিভিন্ন ছবি, ভিডিও, ইমেল সবকিছু একে একে দেখতে পায়। এখানে মাইতা তার মায়ের সঙ্গে তার বাবারও বেশ কিছু ছবি দেখতে পায়। আর এইসব কিছু দেখে মাইতার ভীষণ ভালো লাগে। একটা পর্যায়ে সে কলেজ ড্রেসে তার মাকে ফিল করে। এমনকি একবার তার বন্ধুকে বলেই ফেলে, দেখো তো আমাকে মায়ের মতো লাগছে কিনা। এরপর থেকে মাইতা তার মায়ের মতো সাজুগুজু করতে শুরু করে। মাইতার মা যেখানে যেতে পছন্দ করত, মাইতাও সেখানে যায়। মায়ের মতো কানে দুল পড়ে। একদিন এই মোবাইলের ডাটা সবকিছু চেক করতে করতে মাইতার সামনে একটা রিপোর্ট আসে। আর এই রিপোর্টটা দেখে মাইতা বুঝতে পারে তার মার প্রেগন্যান্সি রিপোর্টে সে খুশি ছিল না। তাছাড়া সেখানে বেশ আরো কিছু ছবিও দেখতে পায়, তার মায়ের সঙ্গে অন্য একটা ছেলের ছবি। এই ছেলেটা সম্পর্কে খোঁজ খবর নিতে নিতে সে তার কাছে পৌঁছে যায়। এই ছবি সম্পর্কে এই লোকটাকে সমস্ত কিছু জিজ্ঞেস করলে লোকটা বলে, হ্যাঁ আমি তোমার মায়ের খুব ভালো বন্ধু ছিলাম, তবে আমি তোমার বাবা নই। তোমার আসল বাবা যে তোমাকে মানুষ করেছে সে। তাছাড়া এমন কারোর ব্যক্তিগত ইনফরমেশন বের করে অন্যজনকে জাজ করা তোমার মোটেও ঠিক হয়নি। এইসব কথাই মাইতা বেশ থমকে যায়। আর সেখান
থেকে দ্রুতই বেরিয়ে আসে। এরপর সে তার বন্ধুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর তার বন্ধু রাস্তায় তাকে বুঝিয়ে বলে একজন মানুষ মারা যাওয়ার পর তার অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করা ঠিক নয়। তাছাড়া উনি তোমার মা ছিল, ওনার জীবনেও চড়াই উতরাই ছিল। এদিকে দেখা যায় মাইতার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, আর তার বাবা বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। যত যাই হোক, বাবা তো তার সন্তানের জন্য চিন্তা করবে, এটাই স্বাভাবিক। মাইতাকে দেখার পর তার বাবা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। এরপর তার মেয়েকে বাইরে খাবার খাওয়াতে নিয়ে আসে। তখন মাইতা তার বাবাকে চুপিসারে বলে মায়ের অ্যাফেয়ার ছিল। এই কথা শুনে প্রথমে মাইতার বাবা একটু চমকে যায়, তারপর শান্ত হয়ে বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এই বিষয়ে ওকে কখনো কোনো কিছুই বলিনি। আমি তাকে তোমার জন্য আবারও সুযোগ দিয়েছি। তাছাড়া আমি তোমার মাকে ভালোবাসতাম, ওর অতীত ওর ভুলকে আমি কখনো সামনে এনে ওকে শাস্তি দিতে চাইনি। তার বাবার এমন কথা শুনে মাইতা ভীষণ খুশি হয়। তার বাবা আর তার মাকে সে আরো বেশি সম্মান করতে শুরু করে। তার জীবন নতুনভাবে বদলে যায়। আসলে একটা সম্পর্ক মানেই হলো একে অপরের ভুলকে ক্ষমা করে দেওয়া, যেটা মাইতার বাবা খুব ভালোভাবে একসেপ্ট করে নিয়েছিল। চতুর্থ গল্প কেমিক্যাল এক্সপ্লেনেশন থেকে চারপাশের রেডিয়েশন বেড়ে যায়, আর এর প্রভাব পড়ে এখানকার বসত বাড়ির মানুষের ওপর, আর যার কারণে এই পুরো এলাকাটাকে খুব দ্রুতই খালি করার নির্দেশ আসে। কারণ এখানে সাধারণ মানুষ থাকলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মিচকি নামে 10 বছরের বাচ্চাও এখানকারই বাসিন্দা। মিচকি তার বয়সী কিছু বাচ্চাদেরকে নিয়ে একটা বেসমেন্টে খেলা করছিল। এখানে সূর্যের আলো আর বাতাস তেমন ছিল না বললেই চলে। খেলা করার সময় হঠাৎ করে মিচকি নিচে একটা পোকাকে পড়ে থাকতে দেখে, আর এটা দেখে তার ভীষণ খুশি হয় এবং দ্রুত করে পোকাটাকে তার হাতের উপর উঠিয়ে নেয়। এটা এমন একটা জায়গা ছিল যেখানে কোনো জন্তু জানোয়ার পাখিও দেখা যেত না, আর সেখানে এমন একটা পোকা পেয়ে মিচকি ভীষণ খুশি হয়। মিচকিকে এমন খুশি হতে দেখে তার মা সাথে সাথে মিচকির কাছে আসে, আর পোকাটা হাতে দেখা মাত্রই এটাকে ফেলে দিতে বলে। কিন্তু মিচকি না ফেলতে চাইলে তার মা ভয় দেখিয়ে বলে এটা উপর থেকে এসেছে, যেটাতে আমাদের বিপদ হতে পারে। এরপর বাড়ি আসার সময় রাস্তায় মিচকি একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। এই লোকটাকে মিচকি এই প্রথমবার দেখলো তাই নয়, এর আগেও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু সেই লোকটা সম্পর্কে কাউকেই কিছু বলেনি, কারণ চলাফেরার পথে আবার লোকের সঙ্গে দেখা হতেই পারে। তো আজ এই লোকটা তার সঙ্গে করে মিচকিকে তার বাসায় নিয়ে যায়, আর তার দরজার সামনে গিয়ে মিচকি দেখতে পায় এখানে অনেকগুলো পোকা এক জায়গায় জড়সড় হয়ে আছে। আর এত পোকা একসঙ্গে দেখে মিচকি অনেক খুশি হয়। মিচকিকে এত খুশি দেখে লোকটা বলে ওঠে এই পোকাগুলোর উপরে যাওয়ার রাস্তা খুব ভালোভাবে জানে, তাছাড়া তুমিও উপরে যেতে চাও, যার কারণে এখানে এসে পৌঁছেছো। মিচকি প্রথমে এই লোকটার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। তো যাই হোক, মিচকি মনে করেছিল এই পোকাগুলো হয়তো মারা গিয়েছে, কিন্তু দেখা যায় তেমন কিছুই না। তাই মিচকি খুব খুশি হয়ে এই পোকাগুলোকে সব তার হাতের উপর উঠিয়ে নেয়, আর পোকাগুলোকে উপরের জগৎ সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞেস করে। সে বলে ওখানে কি সূর্য ওঠে, বৃষ্টি হয়, সবাই একসঙ্গে থাকে ইত্যাদি। সেই সাথে হঠাৎ করে এসব কথা বলতে বলতে মিচকি মন খারাপ করে বলে মা বলে উপরের পরিস্থিতি অনেক খারাপ, আমরা এখানেই নিরাপদ আছি। আমরা যদি উপরে যাই তাহলে আমাদের অনেক বড় বিপদ হবে। এখানকার হাওয়া পানি আমাদের জন্য ঠিক আছে। এই কথা শুনে কাইজন তেমন কিছু আর বলে না। এই লোকটার নাম কাইজন। এরপর মিচকি তার বাসায় ফিরে আসে। পরদিন মিচকি তার মায়ের সঙ্গে তরকারি রেশন নিতে যায়, আর সেখান থেকে 1 সপ্তাহের জন্য খাবার প্রয়োজনীয় ওষুধপত্র সবকিছুই দেওয়া হয়। এসব কিছু নিয়ে বাসায় ফিরলে আজ মিচকি ওই লোকটা সম্পর্কে তার মাকে বলে। সে বলে মা আমাকে কাইজন বলেছে উপরের জগৎ মোটেও খারাপ না, আমাদের জন্য ক্ষতি হবে না, আমরা চাইলে যে কোনো সময় যেতে পারি। এই কথা শুনে মিচকির মা অনেক রেগে যায়, আর তাকে বকাঝকা করে বলে তোমাকে না বলেছি ওই লোকটার সঙ্গে কখনো দেখা করবে না, তাছাড়া তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করবে, কেন ওই লোকটার সঙ্গে বারবার দেখা করো? ওই লোকটা তো অন্য কাউকে দেখা দেয় না, অন্য কাউকে এই কথাগুলোও বলে না, শুধু তোমাকে কেন বলে? পরের দিন মিচকি তার মায়ের কথা না শুনে আবারও কাইজনের সঙ্গে দেখা করতে আসে। তখন কাইজন মিচকিকে বেশ কিছু ফল খেতে দেয়। তখন ফল খেতে খেতে মিচকি বারবার উপরের দিকে তাকাচ্ছিল। তার ওই তাকানো দেখে কাইজন জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে উপরে যাবে, উপরের জগৎটা ঘুরে দেখবে? তখন কিছু একটা ভেবে মিচকি বলে দেয় না আমি যাব না। হয়তো সে তার মায়ের কথা ভেবে না করে দিয়েছে, ওখানে গেলে তার মা বকা দেবে সেই ভয়ে।
এদিকে বাসায় ফিরে রাতে খাবার খাওয়ার সময় মিচকির খাবারটা মোটেও ভালো লাগে না, তাই সে হঠাৎ করেই বলে ওঠে এর থেকে ভালো ছিল কাইজনের দেওয়া ফলগুলো। এই কথা শুনে মিচকির মা চমকে ওঠে আর তাকে জিজ্ঞেস করে এখানে তুমি ফল পেলে কোথায়। এই কথা শুনে মিচকি তার মাকে আর কোনো কিছুই বলে না। সে ভয় পেয়ে তার মাকে বলে আমি স্বপ্ন দেখেছিলাম তাই বলছি। তো আজকের মতো মিচকির মা তাকে আর কোনো কিছুই বলে না। পরের দিন আবারও মিচকি কাইজনের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে কাইজনকে আর কোথাও খুঁজে পায় না, তবে তার জন্য রেখে যাওয়া একটা টেপ রেকর্ডার সে দেখতে পায়। সেটাকে নিয়ে সে কানে দেয়। টেপ রেকর্ডার কানে দিতেই সে বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পায়। আর প্রথমে অদ্ভুত রকমের শব্দ শুনে মিচকি ভীষণ ভয় পেয়ে যায়। এরপর আবারও যখন টেপ রেকর্ডারটা কানে দেয় তখন সে বৃষ্টির শব্দ শুনতে পায়। এমন শব্দ সে আগে কখনোই শোনেনি। সেখানে কাইজনের একটা মেসেজও ছিল, লেখা ছিল আমি এই অন্ধকার জগৎ থেকে উপরে চলে গেলাম সূর্যের আলো আর বৃষ্টির শব্দকে উপভোগ করতে। এটা শোনার সাথে সাথে মিচকি এখানে একটা আলোর ঝলকানি দেখতে পায়। সেই সাথে এই ঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় পাখির আওয়াজ, বিভিন্ন পোকামাকড়, সূর্যের আলো আর চারপাশে ফুলের ঘ্রাণ পেতে থাকে। এই অন্ধকার জগতের আন্ডারগ্রাউন্ডের কোনো কিছু তার কাছে আসে না, অর্থাৎ সে ভিন্ন এক জগতে চলে আসে। এরপর যখন সে চোখ খুলে তখন দেখতে পায় সে মাটিতে পড়ে আছে, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এরপর সে তার রুমে বসে বিভিন্ন কিছু ড্রয়িং করতে শুরু করে আর কানে কাইজনের সে টেপ রেকর্ডারটা রেখে দেয়। মাঝে মাঝে সে কাইজনের কাছ থেকে শুনে নেয় এটা কিসের আওয়াজ, আর কাইজনও তাকে কিসের আওয়াজ, কেমন আওয়াজ সবকিছুই বলতে থাকে। তো যাই হোক, এর মাঝে এখানে মিচকির মা চলে আসে আর এসে জিজ্ঞেস করে তুমি একা একা কথা বলছো কেন, কার সঙ্গে কথা বলছো। তখন মিচকি কোনো কথা বলে না। মূলত বাস্তবে কাইজন বলতে কেউ ছিল না, এসব কিছু ছিল মিচকির কল্পনা। তখন মিচকির কান থেকে রেকর্ডার খুলে মিচকির মা কানে লাগায়। তখন রেকর্ডারে কোনো কিছুই শুনতে পায় না, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো মিচকি শুনতে পেত। এসব কিছুর কারণে মিচকির মা টেপ রেকর্ডারটাকে মাটিতে ফেলে ভেঙে দেয় আর ভয় পেয়ে মিচকিকে বুকে জড়িয়ে ধরে। সে চিন্তা করতে থাকে তার সন্তানের এখন কি হবে, আর ভয়ে ভয়ে বলতে শুরু করে আমি তোমার বাবার মতো তোমাকে হারিয়ে ফেলতে পারবো না। উপরের দুনিয়া সম্পর্কে সমস্ত কিছু ভুলে যাও, আমার কাছে ভালো থাকো, আমরা এখানে ভালো থাকবো। এসব কিছু বলার পরও মিচকির ভাঙা রেকর্ডার থেকে কাইজনের শব্দ শুনতে পায়। পঞ্চম গল্প, একটা বিজ্ঞাপন সংস্থার বাতেন নামের একটা লোক বিজ্ঞাপন বানানোর কাজ করে আর তার এখন জাপানিদের সেনাবাহিনীতে যোগদানের জন্য বিজ্ঞাপন বানাতে হচ্ছে, যাতে এই বিজ্ঞাপনে সাধারণ মানুষকে সেনাবাহিনীতে আসার জন্য উৎসাহী করা হয়, কারণ ভবিষ্যতে জাপান যুদ্ধর দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাদের অনেক সৈনিক প্রয়োজন। বিজ্ঞাপনের জন্য মিস্টার বাতেন আমাতাসু নামের একজন লোকের কাছে আসে। সে তাকে এই বিজ্ঞাপন করতে সাহায্য করবে। আমাতাসুর সঙ্গে দেখা করলে বাতেনকে তিনি খাবার খাওয়ার ব্যবস্থা করে দেয়। খাওয়ার সময় বাতেন আমাতাসুকে সমস্ত বিষয়টা খুলে বলে, কিন্তু সে কোনো রিয়াকশন করে না। খাওয়া শেষ হলে আমাতাসু একটা ছবি দেখিয়ে বলে এই ছবিটা কলেজে থাকাকালীন আমার বাবা জমা দিয়েছিল বিজ্ঞাপনের জন্য। সে একটা পর্যায়ে যুদ্ধ বিমান চালানোর জন্য তার জীবনটা চলে যায়। এ থেকে বাতেন বুঝতে পারে আমাতাসু এই বিজ্ঞাপনের জন্য রাজি নয়। সে তার বাবাকে হারিয়ে অনেক একা হয়ে পড়েছে, তাই সে আমাতাসুর কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। একটা গল্প আমাদেরকে ভবিষ্যতের দিকে ইশারা করে, ভবিষ্যতে আমাদের পৃথিবীটা কি হতে পারে, একটা দেশের কেমন পরিস্থিতি হতে পারে তার পূর্বাভাস বর্ণনা করেছে। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।